কোটি ডোজ ভ্যাকসিন বিনামূল্যে বিতরণ করবে সরকার। সেরামের সাথে চুক্তি মন্ত্রিসভায় অনুমোদন। 12 সপ্তাহে করোনার সর্বাধিক 2525 জন শনাক্ত, আরও 35 জনের মৃত্যু। এবং এমসি কলেজে ধর্ষণের মামলার শিগগিরই চার্জশিট, ডিএনএ টেস্টে 4 জনের জড়িত থাকার প্রমাণ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি 21 দেশের সংবাদে আপনাদের সাথে আছে মহিমা পলি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। অক্সফোর্ডের 3 কোটি ডোজ ভ্যাকসিন সাধারণ মানুষকে দেয়া হবে বিনামূল্যে। এর বিতরণ করা হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোটোকল মেনে। টিকা পাবার ক্ষেত্রে সম্মুখ সারির যোদ্ধাদের অগ্রাধিকার দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে। মোহাম্মদ নুর নবীর রিপোর্ট। পুরো বিশ্বের নজর এখন করোনা ভ্যাকসিনের দিকে। গবেষণায় এগিয়ে আছে এমন বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে বাংলাদেশ। অক্সফোর্ডের ভ্যাকসিন উৎপাদনের সাথে যুক্ত ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে গেল 14 অক্টোবর 3 কোটি ডোজ ভ্যাকসিন কিনতে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। 5 নভেম্বর চূড়ান্ত হয় ত্রিপক্ষীয় চুক্তির খসড়া। এরই মধ্যে বরাদ্দ করা হয়েছে 735 কোটি টাকা। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার সার্বিক পরিস্থিতি এবং ভ্যাকসিন বিষয়ে আলোচনা করে মন্ত্রিসভা প্রথম দফায় 3 কোটি ডোজ ভ্যাকসিন বিনামূল্যে দেয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে। পরে এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন মন্ত্রিপরিষদ সচিব। AZD 1222 এটা বাংলাদেশ সরকারের কাছে 3 কোটি ডোজ তারা বিক্রি করার যেটা প্রস্তাব ছিল, এটা মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন করছে। মানে এখনো বলা যাবে না যে কোনটা অ্যাকচুয়ালি খুব বেশি এফেক্টিভ হবে। তো সেটা WHO প্রোটোকল, আমাদের 1 নম্বর কন্ডিশন হলো যে WHO প্রোটোকল মানতে হবে। WHO একটা প্রোটোকল দিয়ে দিয়েছে যে প্রথম লটে যে আপনার প্রত্যেক দেশে যে যাবে কারা কারা হবে, যেমন ধরেন ফ্রন্ট লাইন ওয়ার্কার যারা। করোনার দ্বিতীয় তরঙ্গ মোকাবেলায় আরও শক্ত অবস্থানে যাবার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। 7 দিন বলতে এক্স্যাক্টলি 1 2 3 7 দিন বলি নাই, বলছি যে একটা শর্ট টাইম পর্যন্ত তোমরা দেখো যতটুকু সম্ভব স্ট্রং অ্যাকশনে যাও, এরপরে প্রয়োজন হলে আরেকটু ফার্দার স্ট্রং অ্যাকশন। জাতীয় জরুরি সেবা 999 নীতিমালা অনুমোদন এসেছে আজকের বৈঠকে। চালু থাকা 309, 333 এর মতো অন্যান্য সেবার নম্বরগুলোতে কল করলে এ নম্বরে কল চলে যাবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। দেশে বাড়ছে করোনার সংক্রমণ। গেল 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে 2525, যা গেল 3 মাসের সর্বোচ্চ। আর মৃত্যু হয়েছে 35 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 6444 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 16.43%। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। 118টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 15,372। এর মধ্যে 2,525 জনের শরীরে কোভিড-19 উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4,64,932। মারা গেছে 35 জন। মোট মৃত্যু হয়েছে 6,644। নতুন 2,539 জন সহ সুস্থ হয়েছে 3,80,711 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 24 ঘন্টায় শনাক্তের সংখ্যা 16.43%। এ পর্যন্ত শনাক্তের হার 16.77%। সুস্থতার হার 81.89 ও মৃত্যু হার 1.43%। জনসংখ্যার ভিত্তিতে দেশে প্রতি 10 লাখে শনাক্ত 2,729.97, সুস্থ 2,235.45 এবং মৃত্যু 39.01। করোনায় এ পর্যন্ত পুরুষ মারা গেছে 5,099 জন ও নারী 1,545। 60 ঊর্ধ্ব মানুষের মধ্যে মৃত্যুর হার সবচেয়ে বেশি, 53.15%। ঢাকা বিভাগের সংক্রমণ হার বেশি এবং সবচেয়ে কম আক্রান্ত বিভাগ ময়মনসিংহ। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 27,72,701 জনের। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ডিএনএ পরীক্ষায় 4 জনের জড়িত থাকার প্রমাণ মিলেছে। পুলিশ জানিয়েছে রিপোর্টটি হাতে পাওয়ার পর বিশ্লেষণ চলছে।
খুব শিগগিরই আদালতে চার্জশিট দাখিল হবে। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। গত 25শে সেপ্টেম্বর রাতে এমসি কলেজ ক্যাম্পাসে স্বামীকে বেঁধে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় গৃহবধূকে। এ ঘটনায় বিক্ষোভে ফুঁসে ওঠে সিলেট। পরে পুলিশ ও র্যাব অভিযান চালিয়ে ঘটনার মূল হোতা সাইফুর শাহ রনি সহ 8 জনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় এরই মধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামিরা। ধর্ষণের মেডিকেল পরীক্ষার পর সংগ্রহ করা হয় ডিএনএ আলামত। প্রায় 2 মাস পর তার রিপোর্ট হাতে পেয়েছে পুলিশ। এতে সাইফুর, তারেক, রনি ও অর্জুনের জড়িত থাকার প্রমাণ মিলেছে। ডিএনএ রিপোর্ট আইওর কাছে এসে পৌঁছেছে। মামলা তদন্তকারী কর্মকর্তা খুব শীঘ্রই এই মামলার পুলিশ রিপোর্ট তথা চার্জশিট বিজ্ঞ আদালতে দাখিল করবে। ডিএনএ অ্যানালাইসিসে যাদের সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছে সেটা চার্জশিটে বিস্তারিত জানা যাবে। আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর অপেক্ষা ছিল ডিএনএ রিপোর্টের। এখন দ্রুত চার্জশিট দেয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। রত্না জামান, 21শে টেলিভিশন। ফেনী কারাগারে ধর্ষণ মামলার ভুক্তভোগীর সাথে বিয়ে হওয়া আসামি জিয়াউদ্দিনকে 1 বছরের জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন। আদেশে আদালত বলেছেন, এই 1 বছরের মধ্যে যদি প্রতারণার কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে সেভাবে পদক্ষেপ নেবে বিচারিক আদালত। আদালত শুনানিতে বলেন, নারীবাদী সংগঠনগুলো এ বিয়ে নিয়ে যে নেতিবাচক মন্তব্য করেছেন তা অনুচিত। সামাজিক ভারসাম্য রক্ষায় এ ধরনের আদেশ দেওয়া হয়েছে। এর আগে গত 19 নভেম্বর ফেনী কারাগারে আসামি জিয়াউদ্দিনের সঙ্গে বিয়ে হয় ওই নারীর। গেল 27 মে ভোরে একই ঘরে জিয়া ও অভিযোগকারী মেয়েটির আটক করে গ্রামবাসী। পরে দুজনকে বিয়ে দিতে চাইলে ছেলের বাবা রাজি না হয় ওই দিন মেয়েটি সোনাগাজী থানায় ধর্ষণ মামলা করে। নারী ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদ এবং 9 দফা দাবিতে রংপুরে বিভাগীয় সমাবেশ করেছে কয়েকটি সংগঠন। নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ থেকে বক্তারা বলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণার পরও ধর্ষণ বন্ধ হয়নি, বরং দিন দিন বেড়ে চলেছে। শিশুরাও ধর্ষণের শিকার হচ্ছে বলে অভিযোগ করেন তারা। সমাবেশে অন্যান্যদের মধ্যে নারী মুক্তি কেন্দ্রের সাধারণ সম্পাদক নীলুফার ইয়াসমিন সহ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বর্ষদ নেতারা বক্তব্য রাখেন। কুষ্টিয়ায় ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব মেলায় 8 পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। এছাড়া সার্জেন্ট সহ আরও 2 জনের বিরুদ্ধে তদন্ত চলছে। চাকরিচ্যুত পুলিশ সদস্যদের মধ্যে 2 জন উপপরিদর্শক, 2 জন সহকারী উপপরিদর্শক এবং অন্যরা কনস্টেবল। কুষ্টিয়া পুলিশ সুপার SM তানভীর আরাফাত বিষয়টি নিশ্চিত করেন। 2019 সালের মে মাসে সর্বপ্রথম একজন SI-এর বিরুদ্ধে মাদক সেবনের বিষয়টি জানার পর পরীক্ষা করা হয়। এরপর একই বছরে 27 জুলাই তার বিরুদ্ধে মামলা করা হয়। সর্বশেষ চলতি বছরে 28 সেপ্টেম্বর কুষ্টিয়া ট্রাফিকে কর্মরত এক সার্জেন্টের বিরুদ্ধে মামলা করে পুলিশ। বিষক্রিয়া নয়, আঘাতের কারণে মৃত্যু হয়েছে রায়হানের। সিলেটের রায়হান হত্যার প্রথম দফা ভিসেরা রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার শামসুল ইসলাম জানান, প্রথম দফার ময়না তদন্ত রিপোর্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তদন্ত সংস্থা PBI এর কাছে হস্তান্তর করা হয়েছে। রিপোর্টে রায়হানের শরীরে কোনো বিষক্রিয়ার উপস্থিতি মেলেনি। আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। গত 11 অক্টোবর বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে ধরে নিয়ে হত্যা করা হয় নগরীর নেহারি পাড়ার যুবক রায়হান উদ্দিনকে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত SI আকবর সহ 4 পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শিশু হত্যা মামলায় 3 জনকে মৃত্যুদণ্ড এবং চাঁপাইনবাবগঞ্জে অপর এক হত্যা মামলায় 7 জনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাজিয়া সুলতানা শিশু সোয়াইব হত্যা মামলায় 3 জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। তারা হলেন রাজু, ফজল মুন্সি ও জসিম। একই মামলায় অপর আসামি নাসিরকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 2013 সালের 20 ফেব্রুয়ারি উপজেলার মঙ্গলাগাঁয়ে পাখির প্রলোভন দেখিয়ে মাদ্রাসা ছাত্র সোয়াইবকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এদিকে চাঁপাইনবাবগঞ্জের মুকুল হত্যা মামলায় 7 জনের যাবজ্জীবন দিয়েছে আদালত।
টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় এক আনসার সদস্য সহ 2 জন নিহত, আহত হয়েছেন 3 জন। ভোরে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়কে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আনসার সদস্য সানোয়ার হোসেন ও টোবাকো কোম্পানির কর্মকর্তা সবুজ মিয়া। এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির অফিসার ইনচার্জ জানান, টোবাকো কোম্পানির একটি মাইক্রোবাস ও 4টি কাভার্ড ভ্যান ঢাকা থেকে রংপুর যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা ওই 2 জন নিহত ও 3 জন আহত হন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। যশোরে 1 কেজি 200 গ্রাম হেরোইন সহ 7 মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। ব্রিফিংয়ে র্যাব 6-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যশোর বেনাপোল মহাসড়কের পুলেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় গাড়ির সিটের নিচ থেকে 1 কেজি 200 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় 1 কোটি 20 লাখ টাকা। আটকদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। পটুয়াখালীর কলাপাড়ায় মুক্তিযোদ্ধা শাহ আলমকে মারধরের ঘটনায় টিয়াখালী ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শিমু ও তার স্ত্রী বিএনপি নেত্রী এলিজা বেগম সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে আহত মুক্তিযোদ্ধার স্ত্রী বাদী হয়ে চেয়ারম্যান শিমু ও তার স্ত্রী সহ 11 জন এবং অজ্ঞাত আরও 10-12 জনের নামে কলাপাড়া থানায় মামলা দায়ের করলে তাদের গ্রেফতার করা হয়। সকালে গ্রেফতার করা 5 জনকে আদালতে সোপর্দ করেছে। স্থানীয়রা জানান, রোববার বিকেলে 1 লাখ টাকার চাঁদার দাবিতে মুক্তিযোদ্ধা শাহ আলমের ইটভাটার অফিসে হামলা চালায় অভিযুক্তরা। এ সময় পিটিয়ে শাহ আলমের পা এবং হাতে মারাত্মক জখম করা হয়। নিয়োগ বিধি সংশোধন সহ বেতন বৈষম্য নিরসনের দাবিতে দেশের বিভিন্ন স্থানে চতুর্থ দিনের মতো কার্যবিরতি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা। ঝিনাইদহ শহরের পুরাতন হাসপাতাল সহ বিভিন্ন উপজেলায় এ কর্মবিরতি চলে। এ সময় অফিস প্রাঙ্গণে বিক্ষোভ ও সমাবেশ করে তারা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের হাকিমপুর উপজেলা শাখাও এই কর্মবিরতি পালন করেছে। ময়মনসিংহ ও ঠাকুরগাঁয়েও কর্মবিরতি করেছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা। গত 26 নভেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলে প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত। চট্টগ্রাম সুগার মিলের মোহনপুর ফার্মের প্রায় 10 একর জায়গা জুড়ে গড়ে উঠেছে খেজুর বাগান। হাজার খানেক গাছের এই বাগানে এখন ব্যস্ত সময় পার করছেন গাছিরা। তাদের সংগ্রহ করা রসে তৈরি হচ্ছে গুড়। আর এই কর্মযজ্ঞ দেখতে জেলার বিভিন্ন স্থান থেকে আসছেন মানুষ, আসছেন ক্রেতারাও। ঠাকুরগাঁও প্রতিনিধি SM জসিম উদ্দিনের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলেসা। এক সময় ঠাকুরগাঁও খেজুর গুড় আসতো রাজশাহী থেকে, এখন সেই যোগান আসছে ঠাকুরগাঁও সুগার মিলের মোহনপুর ফার্ম থেকে। রাজশাহী থেকে এসেছেন গাছি আর গুড় নির্মাতারা। তারা বলছেন, যে পরিমাণ গুড় প্রতিদিন উৎপাদিত হচ্ছে তা জেলার চাহিদার তুলনায় বেশি। দাম ও মৌসুমের উৎপাদন বিবেচনায় ভালো লাভের আশা করছেন উৎপাদকরা। আমরা রাজশাহী জেলা থেকে এসেছি, এখানে 7 জন এসে গাছ কাটা কাজ করছি। খেজুরের ঘাটি আনতে প্রায় 7-8 জন লাগে, প্রায় 15-20 জন লোক আমরা এখানে কর্ম করি। রসের ভিতরে আপনার ওই ফিটকারে আস্তরণ ছাড়া দ্বিতীয় কিছু দিন আমরা খেজুরের রস এবং টাটকা গুড় খাওয়ার জন্য এদিকে চলে আসছি। খেজুরের রস খাচ্ছি, এটা কতটুকু হাইজিনিক, আর এইখানে পরিবেশন যে করছে প্লাস হলো খেজুরের রসটা কীভাবে সংগ্রহ করছে, এই জিনিসটা আমরা মূলত জানার জন্য আমি আসছি। গুড় কিনে নিব, এখান থেকে পাইকারি নিচ্ছি, আমরা বড় বড় হাটে বিক্রি করি। আমি এখানে আসছি খেজুরের রস নেওয়ার জন্য। খেজুর গুড় উৎপাদন জেলার অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করল বলে জানালেন এই জনপ্রতিনিধি। পিওর গুড় এখানে উৎপাদন হয় এবং মানুষ দূর দূরান্ত থেকে এখানে এসে কিনে নিয়ে যায়। আমরা আগে কুষারের গুড় খেতাম, এখনও আছে আমাদের এই অঞ্চলে, কিন্তু খেজুরের গুড়ের যে একটা চাহিদা ছিল আমাদের জনমানুষের মধ্যে, সেটা এই এলাকার এই বাগানের মধ্য দিয়ে এটা এই এলাকার মানুষ প্রকৃত খেজুরের গুড় এখান থেকে পাবে। মোহনপুর ফার্মের এই অভিজ্ঞতাকে সারা জেলায় ছড়িয়ে দেওয়ার আহ্বান বিশিষ্টজনদের। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এবার চট্টগ্রাম সংবাদ।
সংশয় কাটছে না চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন আয়োজন নিয়ে। প্রথম দফায় করোনা সংক্রমণের কারণে স্থগিত হয় গত 29 মার্চের ভোট। এরপর নিয়োগ দেওয়া হয় প্রশাসক। 6 ফেব্রুয়ারি শেষ হচ্ছে প্রশাসকের মেয়াদ। তাই নির্বাচন কমিশনও ভোটের কথা ভাবছে। এমন প্রেক্ষাপটে আঘাত করছে করোনার দ্বিতীয় তরঙ্গ। চট্টগ্রাম সিটি নির্বাচন নিয়ে ইফরাজ নূরের ক্যামেরায় একরামুল হকের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। নানা দ্বিধা সংশয় থাকলেও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা মনে করছেন জানুয়ারির মধ্যেই ভোট হতে পারে। এমন ধারণা থেকে মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর পদ প্রার্থীরা অনানুষ্ঠানিক জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। রাজনৈতিক দল সংশ্লিষ্টরা চান দ্রুত নির্বাচন। নির্বাচনটা হয়ে গেলে আমরা জনসম্পৃক্ত হয়ে আরো বেশি করে কাজ করার সুযোগ পাবো। সারা বাংলাদেশে তো অনেকভাবে নির্বাচন হলো, হ্যাঁ, উপনির্বাচন থেকে শুরু করে সব কিছু। ইতিমধ্যে কিন্তু সিটি কর্পোরেশন নির্বাচন করে ফেলা যেত, সরকার যদি সদিচ্ছা থাকতো। আমি মনে করি সবকিছু বিবেচনা করে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া খুব জরুরি। শীতে করোনা সংক্রমণ বিস্তৃত হতে পারে এমন আশঙ্কায় নির্বাচন পেছানোর দাবিও করছেন কেউ কেউ। সবার যদি মঙ্গল আমরা যদি চিন্তা করি, তাহলে সেখানে ওয়াইজ হবে নির্বাচন কমিশনের কাছে যে ক্ষমতা রয়েছে, তিনি আরেকজন প্রশাসক এই টেনিউর শেষ হওয়ার সাথে সাথে আরেকজন প্রশাসক উনি নিয়োগ করতে পারবেন। এদিকে নির্বাচন কর্মকর্তারা করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউকে ভাবনার মধ্যে রেখেছেন। তারা বলছেন, কোনো কারণে 6 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা না গেলে 7 ফেব্রুয়ারি থেকে 6 মাসের জন্য আরেকজন প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার। এই মেয়াদে করবেন না কখন সুবিধাজনক সময় করবেন, নিশ্চয়ই নির্বাচন কমিশন সেটা ভেবে দেখবেন, এবং যদি তাদের কোনো ধরনের এ বিষয়ে যদি কোনো সহায়তা বা কোনো আইনগত কোনো বিষয় যদি তাদের দরকার হয়, তাহলে নিশ্চয়ই দেশের রাষ্ট্রপতি আছেন বা সংসদ আছেন, তাদের সহযোগিতা নিয়েও নির্বাচন কমিশন অনেক কাজ সম্পাদন করতে পারেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদের 6 জনের সঙ্গে 161 জন সাধারণ ও 56 জন সংরক্ষিত আসনের কাউন্সিলর নির্বাচিত হন। এর মধ্যে থেকে সাধারণ 3 জন ও সংরক্ষিত থেকে 1 জন মারা গেছেন। মাসুম আলিসা, 21 টেলিভিশন। কক্সবাজার থেকে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের 6 জনকে আটক করেছে র্যাব। জব্দ করা হয় 20 মোবাইল সেট, স্বর্ণালংকার এবং আরব আমিরাত ও ওমানের কিছু মুদ্রা। রোববার ডাকাত সর্দার ইয়াহিয়াকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। নগরীর চট্টগ্রামের চাঁদগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ডাকাত দলটি গত 27 নভেম্বর রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সৌদিয়া পরিবহনের একটি বাসে যাত্রী বেশে উঠে ডাকাতি করে। সে সময় তারা 2 যাত্রীকে গুলিবিদ্ধ করে এবং অন্যদের মালামাল লুট করে। এই ঘটনার পর থেকে র্যাব বিষয়টি তদন্ত শুরু করে। বান্দরবানের রুমার জয়তুন পাড়ায় অভিযান চালিয়ে বন্দুক ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে বিজিবি। রাতে থানার বলিপাড়ায় বিজিবি অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ওই এলাকায় মাটি খুঁড়ে 10টি দেশীয় বন্দুক, 170 রাউন্ড গুলি, একটি পিস্তলের ট্রিগার ম্যাকাম, 2 সেট ইউনিফর্ম ও একটি এমএসএমজির ম্যাগাজিন উদ্ধার করা হয়। বিজিবি জানায়, এই এলাকার একটি পাহাড়ে বেশ কিছুদিন থেকে সশস্ত্র সন্ত্রাসীরা অবস্থান করছিল। ম্রো জাতিগোষ্ঠীর বসতি উচ্ছেদ করে বান্দরবানের চিম্বুক পাহাড়ে পর্যটন স্পট ও 5 তারা হোটেল নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। মিছিলটি আদালত সড়ক হয়ে শাপলা চত্বরের পাশে মুক্ত মঞ্চে এসে সমাবেশ করে। বক্তারা বলেন, পাহাড়ের সব ভূমি ওই এলাকার বাসিন্দাদের সামাজিক মালিকানায় প্রতিষ্ঠিত। এখানকার ভূমি ব্যবস্থা 1900 সালের রেগুলেশন অনুসারে পরিচালিত হয়। এ সময় জেলা পরিষদের লিজ চুক্তি বাতিল, পাহাড়িদের উচ্ছেদ বন্ধ, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন কার্যকরের দাবি জানানো হয়। শ্রমিক ছাঁটাই বন্ধ, বকেয়া বেতন পরিশোধ এবং বেসরকারি স্বাস্থ্য সেক্টরে মজুরি বোর্ড গঠনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে চট্টগ্রাম এক্স-রে প্যাথোলজি ও হেলথ ক্লিনিক শ্রমিক ইউনিয়ন। নগরীর প্রবর্তক মোড় থেকে জিইসি মোড় পর্যন্ত এই কর্মসূচি থেকে বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন হেলথ ক্লিনিকে কর্মরত ন্যায্য পাওনা পরিশোধ না করে ক্লিনিক মালিকরা অন্যায়ভাবে স্বাস্থ্যকর্মীদের ছাঁটাই করে আসছে। এক্ষেত্রে শ্রম আইনও মানা হচ্ছে না। সমাবেশে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি তপন দত্ত, যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান সহ চট্টগ্রাম এক্স-রে প্যাথোলজি ও হেলথ ক্লিনিক শ্রমিক ইউনিয়নের নেতারা বক্তব্য রাখেন।
স্বচ্ছ ও আধুনিক কর সেবা প্রদানের মাধ্যমে করদাতা বান্ধব পরিবেশ নিশ্চিতকরণ প্রতিপাদ্যে চট্টগ্রামে পালিত হয়েছে আয়কর দিবস। এ উপলক্ষে কর অঞ্চল ৪ কার্যালয় সভায় অন্যান্যদের মধ্যে কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ, GM আবুল কালাম কায়কোবাদ ও ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকি বক্তব্য রাখেন। এবছর মহামারী করোনার কারণে ছোট পরিসরে জাতীয় আয়কর দিবস পালন ও কর অঞ্চল ভিত্তিক মাসব্যাপী আয়কর মেলা হচ্ছে বলে জানান কর্মকর্তারা। বাংলা চ্যানেল পাড়ি দিলেন 2 নারী সহ 43 জন সাঁতারু। সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি থেকে শুরু করে বিকেলে সেন্ট মার্টিন দ্বীপের জেটিতে পৌঁছান দেশ বিদেশের এই সাঁতারুরা। 15তম বাংলা চ্যানেল সাঁতারের আয়োজক অ্যাডভেঞ্চার ও এক্সট্রিম বাংলা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন সৌরভ ইমাম। কক্সবাজারের টেকনাফের শাহপুরীর দ্বীপ থেকে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন পর্যন্ত 16.1 কিলোমিটার দূরত্বের বঙ্গোপসাগরের এই অংশটির নাম বাংলা চ্যানেল। বাংলা চ্যানেলটি পাড়ি দিতে প্রতি বছর সাঁতারুদের নিয়ে আয়োজন করা হয় দুঃসাহসিক প্রতিযোগিতা। এই বছর দেশ বিদেশের 43 জন সাঁতারু অংশ নিয়েছেন প্রতিযোগিতায়। গত 5 বার সাকসেসফুলি আমাদের কমপ্লিট হয়েছে। আমরা দোয়া চাই। I'm very happy to join here today for my first Bangla channel and I hope that we will all enjoy this lovely weather. গত মার্চে হওয়ার কথা ছিল এই প্রতিযোগিতা। করোনার কারণে আয়োজন দেরিতে অনুষ্ঠিত হলো বলে জানান আয়োজকরা। 2 জন মহিলা সুইমার আছেন আর বাকি সবাই যে ছেলেগুলো আছে 13 বছর থেকে 68 বছর বয়স পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবে। 2006 সাল থেকে প্রতি বছর বাংলা চ্যানেলে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এই আয়োজনের পরিসর বাড়ানোর চেষ্টা চলছে বলে জানান অ্যাডভেঞ্চার ও এক্সট্রিম বাংলার কর্মকর্তারা। সৌরভ ইমাম, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 3 কোটি ডোজ ভ্যাকসিন বিনামূল্যে বিতরণ করবে সরকার, সেরামের সাথে চুক্তি, মন্ত্রিসভায় অনুমোদন। 12 সপ্তাহের মধ্যে করোনায় সর্বাধিক 2525 জন শনাক্ত, আরও 35 জনের মৃত্যু। এবং এমসি কলেজে ধর্ষণের মামলার শিগগিরই চার্জশিট, ডিএনএ টেস্টে 4 জনের জড়িত থাকার প্রমাণ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন এবং 21-এর সাথেই থাকুন।